আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই দেশের বর্তমান এই পরিস্থিতিতে যে যেখানে আছেন ভালো আছেন। আন্তর্জাতিক রাজনীতির একটা খুব পুরনো আর নির্মম একটি সত্য হলো এখানে কেউ কারো স্থায়ী বন্ধু নয়। কেবল স্বার্থটাই এখানে আসল। আমরা সাধারণ মানুষ অনেক সময় কূটনৈতিক হাসিমুখ, কর্মর্দন আর চুক্তির কাগজে সই করার দৃশ্য দেখে আনন্দে আটখানা হয়ে যায়। আমরা ভাবতে শুরু করি এই বুঝি আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু পর্দার পেছনের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ কতটা নিষ্ঠুর আর স্বার্থপর হতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ এখন কিন্তু আমাদের চোখের সামনে। আপনারা যারা বিশ্ব রাজনীতির খবরাখবর রাখেন তারা হয়তো ইতিমধ্যেই জানেন যে আমেরিকার সাথে আমাদের সম্পর্কের সমীকরণে একটা বিশাল বড় ধাক্কা কিন্তু এসেছে। আজকের আলোচনায় আমি একটু পেছনের দিকে ফিরে তাকাতে চাই, একটু মেলাতে চাই সেই পুরনো অঙ্কগুলো, যেগুলো আসলে আমাদের চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেন কোথাও একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছিল, কিছুটা আড়াল করে রেখেছিল। সুপ্রিয় দর্শক, এই তো মাত্র কিছুদিন আগের কথা একটু স্মরণ করার চেষ্টা করুন। সেই সময়কার পরিবেশটা নির্বাচনের মাত্র ৩ দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমেরিকার সাথে তড়িঘড়ি করে একটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো। আপনাদের মনে আছে নিশ্চয়ই। সে সময় চারিদিকে একটা সাজ রব পড়ে গিয়েছিল। সরকারের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা, বিশেষ করে তৎকালীন প্রেস সেক্রেটারির মতো মানুষেরা বারবার কিন্তু আমাদের সামনে এসে বলছিলেন আমরা নাকি এক বিশাল কূটনৈতিক বিজয় অর্জন করে ফেলেছি। তাদের ভাষায় আমরা দারুণ দর কষাকষি করে আমেরিকার বাজার থেকে শুল্ক ছাড় আদায় করে এনেছি। সেই ছাড়টা কত ছিল জানেন? আগে আমাদের পণ্যের উপর শুল্ক দিতে হতো 20%, আর সেই চুক্তির ফলে সেটা নামিয়ে আনা হয়েছিল 19%। মাত্র 1% শুল্ক কমানো হয়েছিল। কিন্তু এই 1%-এর ছাড় পেয়েই আমরা এমন একটা ভাব করছিলাম যেন আমরা আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি। আমরা ভেবেছিলাম আমেরিকাকে বুঝি আমরা পুরোপুরিভাবে সন্তুষ্ট করে ফেলেছি। এমনও মনে হচ্ছিল হয়তোবা আমেরিকা আমরা কিনে ফেলেছি। কিন্তু হিসাবের খাতায় কি এত সহজে অঙ্ক মেলে? ডোনাল্ড ট্রাম্পের কাছে চেনা দৃশ্যপট যেন এক নিমিষেই অচেনা হতে শুরু করেছে। যেই চুক্তির কথা বলে আমরা রীতিমতো বগল বাজাচ্ছিলাম, সেই চুক্তির কালি ঠিক মতো শুকাতে না শুকাতেই নতুন এক খড়গ নেমে এসেছে আমাদের অর্থনীতির উপর। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলে হয়তো অবাক হবেন না। আমেরিকার নতুন প্রশাসন বাংলাদেশ সহ বিশ্বের মোট 15টি দেশের উপর নতুন করে আরো 10% অতিরিক্ত শুল্ক কিন্তু চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আগে যেটা ছিল 19% সেটা এখন এক লাফে হয়ে গেল 29%। শুধু তাই নয়, আরো 45টি দেশের উপর তারা 12.5% হারে শুল্ক আরোপ করেছে। অর্থাৎ সব মিলিয়ে বিশ্বের 60টি দেশে এই নতুন শুল্ক নীতির ঘেরা খুলে পড়েছে। অন্য দেশগুলোর কথা না হয় আমি এখানে বাদই দিলাম। কিন্তু আমাদের কথাটা একবার ভাবুন। আমরা তো তাদের সাথে নতজানু হয়ে চুক্তি করেছিলাম, তাই না? তাহলে আমাদের কপালে কেন আসলে এই দুর্ভোগটা এখন জুটলো? দর্শক, এখানেই আসলে আন্তর্জাতিক রাজনীতির আসল খেলাটা কিন্তু লুকিয়ে আছে। তারা এই শুল্ক আরোপের পেছনে খুব সুন্দর একটা অজুহাতও কিন্তু দাঁড় করিয়েছে। তারা কি বলছে? তারা বলছে বাংলাদেশে নাকি শ্রমিক আইন ঠিকমতো মানা হচ্ছে না। জোর করে শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এতে। কিন্তু আমরা যারা একটু আধটু বিশ্ব রাজনীতির খোঁজ খবর রাখি কিংবা পর্যবেক্ষণ করি অথবা বিশ্লেষণ করার চেষ্টা করি, তারা খুব ভালো করেই জানি যে এই মানবাধিকার বা শ্রম অধিকারের কথাগুলো পরাশক্তিরা তখনই আসলে বেশি ব্যবহার করে যখন তারা কাউকে ছাপে ফেলতে চায়, যখন তাদের ভূ রাজনৈতিক স্বার্থ আদায় করার দরকার হয়। তখনই হঠাৎ করে তাদের এই অধিকারগুলোর কথা কিন্তু মনে পড়ে যায়। এটা আসলে একটা সুতা, যে সুতা ধরে টান দিলে তারা তাদের স্বার্থের চাকা অত্যন্ত স্বাভাবিকভাবে ঘুরাতে পারে। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন খুব বড় হয়ে কিন্তু সামনে আসে। বর্তমান সরকার, অর্থাৎ বিএনপি সরকার তো আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখার কোনো চেষ্টা বাকি রাখছে না, তাই না?
আপনারা খেয়াল করে থাকবেন তারা ধারাবাহিকতা বজায় রেখে পাশ্চাত্যের মন রক্ষা করার আপ্রাণ চেষ্টা কিন্তু প্রথম থেকে চালিয়ে যাচ্ছে। আমরা ইউরোপের এয়ারবাস বাদ দিয়ে আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ কেনার চুক্তি প্রায় চূড়ান্ত কিন্তু করে ফেলেছি। এমনকি আমাদের দেশের বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজ এসে ভিড়বে এমন স্পর্শকাতর সিদ্ধান্তও কিন্তু নেওয়া হয়ে গেছে। একটা সার্বভৌম দেশ হিসাবে এর চেয়ে বেশি আর কি দেওয়ার থাকে? আমরা তো তাদের খুশি করার জন্য সব দরজাই তাদের জন্য খুলে দিয়েছি। কিন্তু তারপরও কেন এই শুল্কের খাড়া আমাদের উপর নেমে এলো? কেন আমাদের অর্থনীতিকে এমন একটা অনিশ্চয়তার দিকে আসলে ঠেলে দেওয়া হলো? এই প্রশ্নগুলো, সুপ্রিয় দর্শক, শুধু আমার নয়, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক পর্যবেক্ষকের, প্রতিটি সাংবাদিকের, প্রতিটি দার্শনিক ব্যক্তির। এর পাশাপাশি বাংলাদেশের আপামর যে জনসাধারণগুলো রয়েছে, যে জনসাধারণের ম্যান্ডেটে একটি সরকার দেশ পরিচালনা করে থাকে, সেই আপামর জনসাধারণও কিন্তু বর্তমান সময়ে এই প্রশ্নগুলো তুলছে এবং তারাও এই বিষয়টি নিয়ে চিন্তিত। কারণ দেশের অর্থনীতি যদি পঙ্গু হয়ে যায়, ভঙ্গুর হয়, তাহলে এই আপামর জনসাধারণ, আপনি আমি, আমাদেরই কিন্তু সব থেকে বেশি ভোগান্তি পেতে হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থেকে শুরু করে যাবতীয় চাহিদা মেটাতে গিয়ে এই সাধারণ জনগণ, আপনারা এবং আমরা কিন্তু রীতিমতো হিমশিম খাই। তাই এই হিমশিম খাওয়ার জায়গা থেকে কিন্তু বর্তমান সময়ে তাদের মনের ভেতরে এই প্রশ্নগুলো এবং এই হতাশা ধীরে ধীরে জন্ম হচ্ছে। দেখুন সুপ্রিয় দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের আসলে বুঝতে হবে যে পরাশক্তিগুলো আসলে বন্ধুত্বের কোনো তোয়াক্কা করে না। তারা খুঁজে দাসত্ব এবং স্বার্থ। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই কিন্তু এখন মনে করছেন ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষকে এই ভূখণ্ডে ব্যবহার করে আমেরিকা আসলে তাদের নিজেদের যে ভূ রাজনৈতিক স্বার্থ রয়েছে সেই স্বার্থটাই হাসিল করে নিয়েছে, যাকে অনেকে ডিপ স্টেটের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বলে আখ্যায়িত করছেন। তারা ডক্টর ইউনূসকে সামনে রেখে আমাদের দিয়ে এমন সব চুক্তিতে সেই সময় সই করিয়ে নিয়েছে যা মূলত তাদেরকেই ফায়দাটার পথটা সুগম করেছে। আমাদের দেখানো হয়েছিল 1% শুল্ক ছাড়ের মূলা, আর এখন আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো 10% বিশাল একটি বোঝা। এটা কি একটা স্বাধীন দেশের জন্য প্রতারণা নয়? সুপ্রিয় দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, আমাদের দেশের পোশাক খাত বা অন্যান্য যে সকল রপ্তানিমুখী শিল্প রয়েছে সেই শিল্প সমূহের অবস্থা এখন কি দাঁড়াবে? আমেরিকার মতো একটা বিশাল বাজারে আমাদের এখন 29% ট্যাক্স দিয়ে পণ্য বিক্রি করতে হবে। এর মানে হচ্ছে আমাদের পণ্য সেখানে অনেক বেশি দামি হয়ে যাবে। আর আমরা প্রতিযোগিতায় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়ব। আমাদের হাজার হাজার কারখানার ভবিষ্যৎ, লাখ লাখ শ্রমিকের রুটি রুজি আজ একটা চরম অনিশ্চয়তার মুখে আমি মনে করি দাঁড়িয়ে গেছে। অথচ আমরা কিন্তু আমাদের নিজেদের টাকায় পৃথিবীর অন্য কোনো দেশ থেকে নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে গেলেও এখন দেখা যাচ্ছে আমেরিকার অলিখিত অনুমতির প্রয়োজন পড়ছে। আমরা যেন এমন একটা ফাঁদে পা দিয়েছি যেখান থেকে বের হওয়ার কোনো পথ আসলে আমাদের জানা নেই। সুপ্রিয় দর্শক, আমরা যদি ঘটনাগুলোর দিকে একটু গভীরভাবে এবং ভালো করে তাকাই, তাহলে দেখব এটা শুধু একটা বাণিজ্য চুক্তির ব্যর্থতা নয়, এটা আমাদের জাতীয় মর্যাদা আর সার্বভৌমত্বের একটা নীরব অবমাননা। আমরা হয়তো ভেবেছিলাম বড় দেশের সাথে তাল মিলিয়ে চললে, তাদের কথা মতো যদি আমরা উঠবোস করি, তাহলে তারা আমাদের মাথায় হাত বুলিয়ে দেবে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো দুর্বলকে সবাই শুধু ব্যবহার করে। ডোনাল্ড ট্রাম্পের এই নতুন নীতি পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থই সবার আগে। সেখানে বাংলাদেশ কি চুক্তি করেছিল বা কাকে খুশি করার জন্য কি ছাড় দিয়েছিল তার কোনো কানাকড়ি মূল্য তাদের কাছে নেই। এখন আসলে দেখার বিষয় বর্তমান এই পরিস্থিতি আমাদের বর্তমান যে সরকার, সেই সরকার কিভাবে সমাধান করে। কারণ বর্তমান সরকার নিজেই কিন্তু এগুলোর জন্য এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আছে, এক বিশাল ক্যারাকলের মধ্যে পড়ে আছে।
তারা কিন্তু এই চুক্তিগুলো করেনি। অন্য কেউ এই চুক্তি করে তাদেরকে বর্তমান সময়ে চ্যালেঞ্জের সম্মুখীন করে গেছে। এবং এটা আসলে যেমন তেমন কোনো চ্যালেঞ্জ নয়। এটা অনেক বড় একটি পাহাড় সম চ্যালেঞ্জ। যেই পাহাড় কেটে বা যেই পাহাড় সরিয়ে কোনো কিছু করা এই সরকারের জন্য রীতিমতো মরার উপর খাড়ার ঘা। তবে রাজনীতিতে আসলে শেষ বলতে কোনো কিছু নেই। এবং এই যে চুক্তি বা এই যে বাণিজ্য, এগুলোর চূড়ান্ত রূপরেখা আসলে কূটনৈতিক টেবিলেই হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই পুরো পরিস্থিতি আমাদের সামনে একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এঁকে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের এই যে নতজানু হওয়ার নীতি, একটুখানি সুবিধার আশায় নিজেদের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার এই যে প্রবণতা, এটা আমাদের আদৌ কোনো সম্মান বা দীর্ঘমেয়াদী কোনো সুবিধা এনে দিচ্ছে কি? নাকি আমরা কেবলই আন্তর্জাতিক দাবার বোর্ডের এক একটা অসহায় বুড়ে হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাদেরকে নিজেদের খেয়াল খুশি মতো চাল দিয়ে পরাশক্তিগুলো তাদের খেলা ঠিকঠাক ভাবে চালিয়ে যাচ্ছে? দর্শক, আপনাদের কি মনে হয়, এই যে বিশাল একটা ধাক্কা আমরা খেলাম, খেলাটা কি সবেমাত্র শুরু হলো, নাকি এটাই আমাদের এই ধরনের অসম চুক্তির চূড়ান্ত পরিণতি? আমাদের কি এখনো সময় আসেনি এই ব্যাপারগুলো নিয়ে নতুন করে ভাবার? চোখ কান খোলা রেখে নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময়টাকে আমরা পেরিয়ে যাচ্ছি না? এই প্রশ্নগুলো আপনাদের কাছেই রেখে গেলাম। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের মন্তব্য এবং উত্তর আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।